যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ। একটা কথা ছিল, জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আলম সরকারের মধ্যে থাকা একজন রহস্যময় ক্যারেক্টার। যথেষ্ট ফিলোসোফার মেন্টালিটিতে তিনি হাঁটেন, নানান ধরনের কথা বলেন। মাস্টারমাইন্ড হিসাবে পরিচিতি পেয়েছেন তিনি আন্তর্জাতিক অঙ্গনে। এই সরকার পতনের পেছনে যার ভূমিকা ছিল অন্যরকম। তো এত সাহসী ছেলেটা একটা স্টেটাস দেওয়ার ঠিক 2 ঘন্টার মধ্যে স্ট্যাটাসটাকে ডিলিট করে দিয়েছে। তাকে কি ভারতের কোনো মন্ত্রণালয় থেকে ফোন দেওয়া হয়েছে, নাকি সরকারের পক্ষ থেকে তাকে কোনো চাপ দেওয়া হয়েছে? তিনি নিজেই তো আসলে সরকার। যখন আপনি উপদেষ্টার পদে আছেন তখন আপনি যাই করবেন ভেবে চিন্তে করতে হবে, কারণ আপনার অতি আবেগী কোনো অ্যাক্টিভিটিস এই রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলে দেবে। দর্শক, তারপরেও কি বলা হয় যে আপনার দুরন্তপনা বাঙালি বা কি বলা হয় যে একটা দুঃসাহসী ভূমিকা নিয়েছিল মাহফুজ। তবে তার এই স্ট্যাটাসটা ডিলিট করার পেছনের কারণ কি? যে কোনো জায়গা থেকে এটা বোঝাই যাবে যে এটাতে স্বাভাবিকভাবে ভারত কিভাবে বিষয়টাকে নিবে। ইভেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বসে, টোটাল দায়ভারটা মাহফুজের উপর দিয়ে যাবে, কারণ তার এই বক্তব্যটা কি সরকারের নাকি তার? এখন আমরা যদি স্পেসিফিকলি আলাদা করে দেখি, এটা অবশ্যই তার, সরকারের পক্ষ থেকে আসে না। কিন্তু তিনি যেহেতু সরকারেরই থাকা একজন ব্যক্তি, সুতরাং তার এই বক্তব্যটাকে তার বক্তব্য বলেও আসলে কাউন্টার করে সরকার ওইভাবে সুবিধা পাবে না। তো যাই হোক, কি ছিল সেই স্টেটাস? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের এগেনস্টে বাংলাদেশে যখন উত্তাল একটা আলোচনা চলছে, তখনই মাহফুজ আলমের একটা স্ট্যাটাস ঘিরে আবারও আলোচনা। মাহফুজ তার ফেসবুক স্ট্যাটাসে লিখছিলেন যে বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন, যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা, মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ এবং হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত, শব্দটা এই জায়গাতেই, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছোঁতে পারবো না। খুবই গভীর ফিলোসফি টাইপের কথাবার্তা। এগুলোকে বুঝতে গেলে আবার আলাদা ব্যাখ্যার দরকার আছে। মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা এবং সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত। ভারত একটা ঘেরাও ও জ্ঞাত কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী এবং কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এই পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা এবং ভারতের আধিপত্য মুক্ত রাখতে 1975 আর 24 ঘটাতে হয়েছে। শব্দগুলো তো অনেক গভীরতা আছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল এবং বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। তাই আমরা বলছি নতুন ভূগোল এবং বন্দোবস্ত লাগবে। ভূগোল মানে মানচিত্রের দিকে হাত দিতে চাচ্ছে আপনার মাহফুজ। স্ক্রিনের এক অংশে যে ছবিটা দেখছেন এটা সে শেয়ার করেছিল। তাই আমরা বলছি যে একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না। সেই ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা আর রূপান্তর আর সাংস্কৃতিক হেজমনি লাগে, নইলে 71 আর 24-এর বয়ানের স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। এর পর অংশে তিনি লিখছেন, 71-এর উপরে 75 আর 24 এই 2বার সুযোগ আসার পরেও 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারেনি। তো লম্বা চড়ে স্ট্যাটাসের মধ্যে আমি শর্টলি পড়ছি। বলা হচ্ছে যে মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এই খাঁচা ছেড়ে বেরোতে হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবালি সাউথ বাংলাদেশ নেতৃত্ব অনুসরণ করবে। তো তিনি এখানে কি বলা হয় যে অনেক কথাই বলেছেন। তো তার এই স্ট্যাটাসটাকে ঘিরে এই মুহূর্তে যে সমালোচনার জায়গাটা তৈরি হয়েছে, ভারতের আসাম, বিহার বিভিন্ন রাজ্যের দিকেই তিনি ইঙ্গিত করেছেন। 7 সিস্টার্সের যে রাজ্যগুলো সেগুলো দখল অথবা সেগুলো বাংলাদেশের লাগবে, সামহাও এরকম কিছু একটা ইন্টেনশনালি তিনি এখানে বলেছেন। আর এটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। এখন ভারতের যে সরকার আমাদের এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে বারবার বলছে ইউনূসের মৌলবাদী সরকার ভারতের স্বাধীনতার জন্য বা ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ,
এই কথাটাকে এতদিন যাবত যেটা ভারত বলে আসছিল, মাহফুজ আলমের এক বক্তব্য সেটাকে কিন্তু সাব্যস্ত করে যে হ্যাঁ, এই অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আর এইটার রেজাল্ট ধরে ভারত যদি কোনো সেনা অভিযান চালায় অথবা এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধের ভূমিকা যায়, তাহলে মাহফুজ আলমরা কি পারবে ভারতের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে টিকিয়ে রাখতে? পারবে না, এটাই বাস্তবতা। তো এই স্ট্যাটাসটা হয়তো আবেগের জায়গা থেকে তিনি দিয়েছিলেন। এর পরবর্তী সময়ে স্বাভাবিকভাবে এটা নিয়ে হয়তো কোনো ফোন আসছে অথবা তার যারা ঊর্ধ্বতনরা আছেন তারা বিষয়টাকে নোটিস করছে যে তুমি যেই জায়গাটায় আছো এখান থেকে তুমি এই ধরনের কথা বলতে পারো না। এই কথা কিন্তু বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে, বা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার এই স্ট্যাটাসটা ভারত বিরোধী না, ভারতের নিরাপত্তা বিরোধী একটা স্ট্যাটাস হবে, যেটা ভারতের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রতিনিয়ত যারা বলে আসছিলেন। তো সেই জায়গায় হয়তো বিষয়টা নিয়ে নেওয়া তিনি ভয় পাইছেন, ডরাইছেন। আর যদি ডরানি তাহলে এইসব স্ট্যাটাস দিয়া লাভ কি? একটা রোমে বসে কথা বলা আর আরেকটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ছড়িয়ে দেওয়া, দুইটা কিন্তু দুই জিনিস। এখন দেখা যাক, তার স্ট্যাটাস তিনি ডিলিট তো করে দিয়েছেন, কিন্তু এটা মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে ভারত আবার কোন ধরনের ভূমিকা নেয় বা সরকারকে কোন ধরনের চাপ সহ্য করতে হয়। তবে মাহফুজকে বলি, তোমরা যা করবা ভেবেচিন্তে করবা। হুটহাট কোনো কাজ করা ফুটপাট আবার পিছনে চলে গেলে মানুষের কাছে এগুলো নিয়ে তোমাদের অবস্থান সম্পর্কে একটা নেগেটিভ তৈরি হয়, কারণ মানুষ সাহসী নেতৃত্বকে পছন্দ করে। বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে? শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন, আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না। তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। বিষয়টা কিন্তু অনেকটা বাস্তবতার নিরিখে এমনই আমরা দেখছি যে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা যেই রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছেন তাতে স্বাভাবিকভাবে সরকার কিছুটা টেন্সড আছে। আর এর জেরে কিন্তু আবার আমরা দেখছি যে উপদেষ্টাদের পদ থেকে বলা হয়েছে যে কঠিন এবং জোরদার অভিযান এই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগ যুবলীগদের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশি অভিযানটা আরও জোরদার হবে। এখন এই বর্তমান সিচুয়েশনে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা অভিযান, মানে একটা বড় ধরনের মিছিল দিয়ে ফেলতেছে, আবার কখনো ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। এক ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলায়। হঠাৎ করেই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল, রাতের অন্ধকারে আপনার একজোটে মিছিল করছে ছাত্রলীগ এবং যুবলীগ। আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের যে শক্তিটা, এটার পুরাটাই কিন্তু হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ। আমরা যদি বিএনপি বা শিবিরের নেতাকর্মীদের সাথে তুলনা করি, ছাত্রলীগের নেতাকর্মীরা খুবই ডেঞ্জারাস ক্যারেক্টার, ইভেন এরা যে কোনো কিছু যে কোনো সময় ঘটায় দিতে পারে, আর যার কারণে কেউ কেউ তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সো আমাদেরকে কোনো কিছুতেই দাবাই রাখা যাবে না। এখন দাবাই রাখা যে যাবে না, মানে সংগঠনকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সো এখন এই ধরনের মিছিল যারা দিচ্ছেন তারা কিন্তু নিজের কপালেই নিজেরা বিপদ ডেকে আনছেন। 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকে একটা আকস্মিক ঝটিকা মিছিল আমরা দেখেছি উপজেলার গোয়ালের চর ইউনিয়নের চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে সভার চর মোড় পর্যন্ত আপনার একটা মিছিল দিয়েছিল ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে। এখন সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা আবার বাধা দিতে আসছিল, ধাওয়া দিতে আসছিল। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছে এবং কি স্থানীয় এলাকাতে তারা ভাঙচুর করে সেখান থেকে চলে গেছে। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। এখন ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আবার আমরা দলীয় কার্যালয় থেকে একটা মিছিল বের করেছেন। পরে তারা শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে পথসভা করেছেন। আবার এই মিছিলের এগেনস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন তারা আবার এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আসলে কার্যত কাগজ কলমে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বা আমরা তাদেরকে আইনত যদি দেখি যে তারা নিষিদ্ধ, কিন্তু বিভিন্ন জায়গায়
তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এখন এগুলোতে আসলে লাভ কি হচ্ছে তাদের জন্য? দলীয় দৃষ্টিভঙ্গিতে এটা প্রয়োজন আওয়ামী লীগের জন্য, কিন্তু ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে এটা তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিপদ ডেকে আনছে। কেননা তাদের এই মিছিলগুলার ভিডিও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে, তাদেরকে কিন্তু খোঁজে খোঁজে পুলিশ বের করে কিন্তু গ্রেপ্তার করছে। আর এখন যে মামলাগুলো হচ্ছে এগুলো থেকে সহসায় কিন্তু আপনার বের হওয়ার সুযোগ নেই, কারণ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড এই মুহূর্তে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো কমেন্টের মধ্যে আমরা দেখছি যে তারা লিখছে যে জেল হোক জুলুম হোক, ছাত্রলীগ কখনো রাজপথ ছাড়ে না এবং ছাত্রলীগ রাজপথে থাকবে। ইভেন শেখ হাসিনা ফিরবে এমন স্লোগানেই কিন্তু তারা আপনার নিজেদেরকে উজ্জীবিত করছেন। তা আপনার কি মনে হয় যে এই ছাত্রলীগ এই মুহূর্তে সরকারের জন্য কি একটা বিস্ফোরা, অথবা সরকারের কি টেনশনের কোনো কারণ, নাকি আসলে নিজেদের জন্য নিজেরা আরো বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে? তবে ছাত্রলীগ বরাবরই আসলে এরা ডেঞ্জারাস, তবে এদেরকে এই ডেঞ্জারাস উপমা থেকে বের হয়ে আসতে হবে। এটা থেকে বের হয়ে আসতে না পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক, এইটা কিন্তু থেকে যাবে এই অন্তর্বর্তী সরকারের এই যে নিষেধাজ্ঞাটা। সো একটা লম্বা সময় কিন্তু রাজনীতির মাঠে কোথাও কিন্তু তারা স্পেস ক্রিয়েট করতে পারবে না। তাদের প্রয়োজনে তাদের উচিত আপাতত বিষয়গুলোকে সুন্দরভাবে ডিল করা, যেন নিজেদের ব্যক্তি জীবনে আর কোনো বড় ধরনের ঝামেলার মধ্যে তারা না পড়ে। কারণ আবেগে অনেক কিছু করা যায়, পরে সেটাকে সামলানো অনেক কষ্ট করে। মাত্র গেল কয়েকদিন আগেই তো জামাত শিবিরের সাথে তো এগুলো ঘটতো, তাই না? যেখানে 2-3জন জামাতের কর্মী পাওয়া যেত বা দাড়ি টুপিওয়ালা পাওয়া যেত, তাদেরকে কিন্তু জামাত বলে চালান দেওয়া হতো। অনেকে কর্মীও ছিল, আবার অনেক ক্ষেত্রে হয়তো ডিফারেন্টও ছিল। তো দেখা যাক ছাত্রলীগ আসলে কতটুকু কি করতে পারে আর মাঠের রাজনীতিতে কতদিন টিকে থাকতে পারে, সময় বলে দেবে।